করছেন এবং বালাকুটর ময়দানও ব্রিটিশের মোকাবেলা করতে 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 তান্তানোর জান কুরবান করছেন। আজকে বালাকুটর ময়দানও যে রক্ত লগাইলাছে তান্তানোর, বালাকুটর মাটিয়ে যে রক্ত গাইছে তান্তানোর, এগুলা সাক্ষী এখনো রইয়া গেছে গিয়া। বালাকুটর ময়দানটে জিকাইলে বালাকুটর ময়দানেও জবাব দিব। এখানে ইসমাইল শহীদ, শাহ সঈদ আহমদ শহীদ তান্তানোর শাহাদত হইছে এই জমিনের উপরে। কেউ যদি প্রশ্ন করে মুসলমানে কিতা করছে, তো বালাকুটর ময়দানও গিয়া জিকাও, শামলির ময়দানও গিয়া জিকাও, ইতাত মুসলমানের রক্ত আছে। এই দেশের লাগি তারা বলিদান দিছেন, দেশের লাগি নিজের জান কুরবান করছেন। খানকা খালি বইয়া তসবি মারা আর জিকির আজকার খরাম নাম খানকা নাই। খানকার অর্থ হইল গিয়া অন্যায়ের প্রতিবাদ যদি থাকে না তাহলে ইটা খানকা খানকা নাই। এই খানকায় যদি ময়দানও নামাইতে পারে না, খানকায় যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী বানাইতে পারে না তাহলে এই খানকা খানকা নাই। আজকেও দেখেন গিয়া থানা ভবন খানকা ইমদাদিয়া, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে আজকেও ব্রিটিশের গুলির নিশান আছে। আমার দুস্থ হল বুজুর্গ হল খানকা এবং এই যে নিজাম, এই নিজামের মূল উদ্দেশ্য কিতা? অন্যায়ের বিরুদ্ধে খাড়া করা। ও অন্যায়ের বিরুদ্ধে আমরা রাখাবির হল, এই বুজুর্গ হল সারা খাড়া বসলা। স্বাধীনতা দিবস, অমৃত আজাদির অমৃত মহা উৎসব উপলক্ষে আয়োজিত এ সভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উলামায়ে কেরাম, সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আর আজিজ তালাবা, সর্বপ্রথম আমি স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তিতে আপনারা সবরে আন্তরিক অভিনন্দন জানাইয়ার, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাইয়ার। এই দিন নিশ্চয় আমরা লাগে খুবই গুরুত্বপূর্ণ। শুধু এটা নয় যে আমরা স্বাধীনতা অর্জন করছি বলিয়া জান্ডা লাগাই দিলাম বা র্যালি করিলাইলাম বা কিছু আলোচনা করিলাইলাম, শুধু এই হিসাবে গুরুত্ব নাই। এই দিনটা গুরুত্ব হইল যে আমরা স্বাধীনতা কিভাবে অর্জন করলাম, স্বাধীনতার উদ্দেশ্যটা কিতা, এই স্বাধীনতারে আমরা দেশও কিভাবে ইমপ্লিমেন্ট করতাম, বাস্তবায়িত করতাম, ওটা হইল আসল কথা। র্যালি 1 ঘন্টার র্যালি বার করিয়া বা শুধু 3 দিন গড় তিরঙ্গা লাগাইয়া এটা অ্যাকচুয়াল স্বাধীনতার সেলিব্রেশন নাই। হ্যাঁ, এটা ফর্মালিটি আমরা সবে কর্ম এবং অবশ্যই করিয়া, কিন্তু আসল স্বাধীনতা দিবস পালন হইল গিয়া এই স্বাধীনতা কিভাবে অর্জন হইছে, তার উদ্দেশ্য কিতা, আর উদ্দেশ্যরে কিভাবে আমরা বাস্তবায়ন করতাম, ওটা বোঝা হইল গিয়া আসল স্বাধীনতা দিবস পালন করা। যদি ওইটা আমরা বুঝিলাই আর ওটার উপরে আমল করাত লাগি যাই, তাহলে বোঝা যাইব যে আমরা প্রকৃতভাবে স্বাধীনতারে পালন করি আর আমরা দেশরে গুরুত্ব দিই আর আমরা দেশের লোকে মায়া আছে। আর খালি চিল্লাইলে বা র্যালি বার করলে এটা অর্থ নাই যেন দেশের লোকে মায়া আছে। নারা তো যেসাইও লাগাই দিতে পারে, খালি নারা লাগানির অর্থ নাই যেন দেশের লোকে মায়া আছে। দেশের লোকে মায়ার অর্থ হইল দেশের প্রতি দায়িত্ব যেগুলো আছে এবং দেশের যে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নরে বাস্তবায়ন করার লাগে আমরা কতটুকু কন্ট্রিবিউট করতাম পারছি, ওটা হইল দেশের লোকে মায়া। যাই হোক, কেন সকাল থেকে আলোচনা হওয়ার নিশ্চয় অনেক আলোচনা হইছে। আমি 2টা প্রোগ্রাম অ্যাটেন্ড করি আইয়ার আর নিজেও খুব টায়ার্ড। কত সময় আলোচনা করতাম পারমু নিজেও বুঝি আর না। সংক্ষেপে এখানে আমার ভাই হাফিজ মৌলানা খসরুজ্জামান সাহেব তাই বড় মায়ার সাথে আমার এইখানো হইসই নাইবার লাগি, তার দাওয়াত আমি ফালাইতাম পারছি না, আমি আই গেছি। তো যত সময় সম্ভব হয় ইনশাল্লাহ সংক্ষেপে, আমি বেশি লম্বা সময় নিতাম না, কারণ আমার এখান থেকে 12:30 যাওয়ার কথা, এখন শুরু করতেও 12:30 হয়ে যাতে সংক্ষেপে আমি কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আমি ওখান কইছিলাম যে প্রথমে আমরা এই কথা বোঝা লাগবো যে স্বাধীনতাটা অর্জন কিভাবে হইছে, কিভাবে আমরা স্বাধীনতা পাইছি। আর এটা বুঝতে হইলে পয়লা বোঝা লাগবো যে না খাতটা কি স্বাধীনতা পাইছি, স্বাধীনতা খেনে পাওয়ার জরুরত আইল। স্বাধীনতা পাওয়ার জরুরত আইলেও কারণে
যে এই দেশের উপরে কিছু বিদেশি উপনিবেশবাদী যে সমস্ত শক্তি, কলোনিয়াল যে সমস্ত পাওয়ার, তারার এই দেশের মধ্যে ক্যাপচার হয়ে গেছিল। বিশেষ করে আমরা জানি 4টা দেশ এই দেশের মধ্যে আইসলো এই দেশরে নিজের কলোনি বানাইবার লাগি। সব শেষে ব্রিটিশ সাকসেসফুল হয়েছে এবং ব্রিটিশ এই দেশরে তার কলোনি বানাইছে। কলোনিয়ালিজম যারা আমরা পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি পড়িছি আমরা জানি, কলোনি বানানোর অর্থ হইল কোনো এক জায়গারে কোনো এক দেশের মধ্যে আশ্রয় নিয়া এই দেশের রিসোর্সেসগুলারে এক্সপ্লয়েট করা। তো ব্রিটিশ এই দেশও আইসলো এই দেশের নিজের দেশ বানাইবার লাগি না, এই দেশের রিসোর্সেসগুলারে এক্সপ্লয়েট করার লাগি আইসলো। আর এক্সপ্লয়েট করছে তারা, এবং রিসোর্সেস এক্সপ্লয়েট করতে হইলে সার্টেনলি নিশ্চয় এই দেশের যারা মানুষ এরার উপরেও অনেক অত্যাচার হইছে, এবং আমরা জানি অনেক অত্যাচার হইছে। কৃষকের উপরে অত্যাচার হইছে, ব্যবসায়ী হকলের উপরে অত্যাচার হইছে, শিক্ষাবিদ হকলের উপরে অত্যাচার হইছে, উলামা একরাম হকলের উপরেও অত্যাচার হইছে। যারা ব্রিটিশ গভর্নমেন্টের এক্সপ্লয়টেটরি পলিসিস যেগুলা ওগুলার এগেইনস্টে মাতিছে, তারার বিরুদ্ধে অত্যাচার হইছে। তো দেশের মধ্যে এই যে অবস্থা, আর বিশেষ করে আরেকটা কারণ হইল দিনটা তারা মিটাইবার চেষ্টা করছে। যেহেতু এখানে ইসলামী হুকুমত আসলো, ইসলামী শাসক হল আসলা, এবং দেশের মধ্যে ইসলামর খুব একটা বালা গুরুত্ব আসলো, তখন সেই সময় তারা ইসলামরে কিভাবে দেশ থেকে মিটানি যায় এর লাগে অনেক পলিসিস তারা বানাইছে। তো সর্বপ্রথম দেশে যখন ব্রিটিশ আইছে তারা বেহরুপিয়া হইয়া আইছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা একটা দেখাইছে যে আমরা বিজনেস করতাম, বিজনেসের পারপাসে আইছি। তো বিজনেস করার লাগে আইছে জাহাঙ্গীরের সময় বা এর আগেও, মানে মুঘল আইবার আগেও এই দেশও আপনার পর্তুগিজ হলোর আগমন হয়েছে। যাই হোক, সবে নিজরে দেখাইছেন যে আমরা বিজনেস পারপাসে আইয়া, এবং ধীরে 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 তারা কিতা করছেন এই দেশের মধ্যে কবজা করছেন। তো ব্রিটিশে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লইয়া তার ওখানে আইছে বিজনেস পারপাসে, তারপরে হেদার সামরিক শক্তি, সামরিক বাহিনীরে ওখানে ডাকাইয়া আনছে। ওকথা দেখাইছে যে আমরা সিকিউরিটি লাগবো, আমরা সিকিউরিটির লাগি কেন কোনো ব্যবস্থা নাই, তার সামরিক বাহিনী আনছে। এইভাবে সে তার সৈন্য সামন্ত লইয়া আইছে ইন্ডিয়ার মধ্যে। আর এরপরে কিতা করছে, বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে, বিভিন্ন জায়গা তারা ক্যাপচার করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডার্টি পলিটিক্স তারা খেলাইয়া বিভিন্ন এরিয়ারে নিজের ক্যাপচারের মধ্যে আনছে। তো সর্বপ্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যারা আওয়াজ উঠাইছেন, আমরা তো আমার আফসোস লাগে ইতিহাস আমরা জানি না, বা আমরা দেশের স্বাধীনতা কিভাবে অর্জন হয়েছে এই সম্পর্কে আমরা অ্যাওয়্যার নাই, বা আমরা অ্যাওয়্যার করা হয়েছে না, বা আমরা টেক্সট বুকের মধ্যে যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেওয়া হয়েছে এটা যৎ সামান্য দেওয়া হয়েছে, এবং এটার মধ্যে কিছু ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হয়েছে, কিছু বিশেষ ন্যারেটিভস সকলের প্রাধান্য দেওয়া হয়েছে। একটা আপনার নিরপেক্ষভাবে কোনো ইতিহাস তুলিয়া ধরা হয়েছে না, কিছু বিশেষ ন্যারেটিভ সকলের এইখানে আপনার প্রেফার করা হয়েছে। তো যদি আমরা নিরপেক্ষভাবে ইতিহাসটা দেখি প্রথম তাকিয়া, তাহলে সর্বপ্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যদি কেউ আওয়াজ উঠাইছে তাই নইলা বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রাহিমাহুল্লাহ। সর্বপ্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আওয়াজ উঠাইছে। তার একটা সনদ আছে, ফরমান আছে, তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাড়াইবার লাগি বাকায়দা তাই ফরমান জারি করছে। এই সনদটা এখনো ব্রিটিশ লন্ডন ও ব্রিটিশ লাইব্রেরির মধ্যে এখনো আছে, ইন্ডিয়ার মধ্যে আছে না জানি আর না, কিন্তু সেই জায়গাটিটা এখনো সংরক্ষিত আছে। তো সর্বপ্রথম ঔরঙ্গজেব একজন বিচক্ষণ, একজন দক্ষ শাসক আসলে আমরা সবে জানি। তার বিচক্ষণতার কোনো মানে কতটুকু তার ডিপ্লোম্যাটিক আসলা, কতটুকু বিচক্ষণতা তার মধ্যে আসলো আমরা সবে জানি। তাই তার দূরদর্শিতা দিয়ে এই কথা বুঝি লাইছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা একদিন ভারতে ক্যাপচার করবো, তাই তখন ফরমান জারি করছেন যে এরা ভারত তাকে বিতাড়িত করতে লাগবো। যাই হোক, পরে তার বয়সে কুলাইছে না, তানও ইন্তেকাল হয়ে গেছে। আর এরপরে যারা শাসক আইছেন আমরা সবে জানি, লেটার মুঘল যারা, এরা সব আসলা বুক বিলাসী, এরা সব আসলা আইয়াস, এরার মধ্যে কোনো ধরনের শাসন চালাইবার কোনো ক্যাপাসিটি আসলো না, এরা শুধু সেলফ সেন্ট্রিক আসলা, এরার মধ্যে খিদমতের জজবা আসলো না, দেশের সেবা করার জজবা আসলো না, এরা শুধু নিজের উপরে পয়সা উড়াইতা, খালি শরাব শাবাব কাবাব ওগুলার মধ্যে তারা জীবন কাটাইছেন লেটার মুঘল যারা এরা। তো এটা একটা সবক ইতিহাস থাকি, যে শাসক, যে কোনো শাসক হে যদি আইয়াস হয়ে যায়, বুক বিলাসী হয়ে যায়, এর অর্থ হইল এই দেশের অবনতি হওয়া একবারে নিশ্চয়। যদি শাসক
বুক বিলাসী হয়ে যায়, তে দেশের অবনতি একবারে নিশ্চিত। এটার উদাহরণ আমরা পাইছি, যুগে যুগে পাইছি। তো যাই হোক, এরপরে তো লেটার মুঘল আসলা, হেরা কোনো আওয়াজ উঠাইছই না, আর তো ব্রিটিশে ধীরে ধীরে ক্যাপচার করছে। কিন্তু এই সময় এক অত্যন্ত বাহাদুর এক নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তাই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাই ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ উঠাইছেন, দেখছেন যে এরা পুরা দেশরে ক্যাপচার করবা, ও তাই যুদ্ধ করছেন। কিন্তু ও যুদ্ধ তো দেখছে যে ব্রিটিশে দেখছে সিরাজউদ্দৌলারে তো আরা নিজার না, তখন তারা ডার্টি পলিটিক্স খেলাইছে। এইখানে এগুলো হইলো ব্রিটিশের একটা, মানে আজকেও আমরা দেখি সেই ব্রিটিশের মিজাজওয়ালা মানুষ আমরা দেশেও আসই, এখনো পর্যন্ত শাসনও আসই, সেই ডার্টি পলিটিক্স খেলাইছে। ডিভাইড অ্যান্ড রুল কিভাবে ভাঙ্গা যায়, কিভাবে গদ্দার মানুষ সকল ঢুকানি যায়, কিভাবে মুনাফিক সকল ঢুকানি যায়। তো এইভাবে তারা কিতা করছে, সিরাজউদ্দৌলার মধ্যে যারা মুনাফিক আসলা, সেই মুনাফিক সকলরে তারা বাঁচিছে, আর বাঁচিয়ে এরারে পয়সা দিয়ে লই লইছে। আর এরারে লইয়া কিতা করছে, ও দুকা দিছইন এরা সিরাজউদ্দৌলারে, আর এই দুকার কারণে সিরাজউদ্দৌলা হারিছইন। আর নাই সেই পলাশির যুদ্ধের মধ্যে ব্রিটিশ হারে, আর ইয়া দেশ থেকে বার হইয়া যায়। তো প্রথম যুদ্ধ করছেন বাংলার নবাব সিরাজউদ্দৌলায়। এরপরে সবচেয়ে বড় যে যুদ্ধ ব্রিটিশের বিরুদ্ধে হয়েছে, এটা হইল হায়দর আলী, টিপু সুলতানের বাবা। 1882 খ্রিস্টাব্দের মধ্যে 1782 খ্রিস্টাব্দের মধ্যে টিপু সুলতানের বাবায় তাই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এরপরে তার ছেলে টিপু সুলতানে যুদ্ধ করছেন। টিপু সুলতান আসলা ব্রিটিশ শাসনতন্ত্র স্থাপন হওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধক এই দেশের মধ্যে। যদি টিপু সুলতান জীবিত থাকেন, তাহলে ব্রিটিশ শাসন এই দেশের মধ্যে স্থাপন হয় না। এখান বলা বুঝতো ব্রিটিশ হলেও, কারণ টিপু সুলতান অত্যন্ত একজন ডিপ্লোম্যাটিক একজন রুলার, অত্যন্ত পাওয়ারফুল রুলার, যান সামনে যুদ্ধর ময়দান ওবাইয়া যান খেও জিতি যাইবা, ই ক্ষমতা খেওর মাঝে নাই। কারণ টিপু সুলতান একদিকে সাহসী, অন্যদিকে তার কাছে আসলে লেটেস্ট টেকনোলজি। ব্রিটিশের কাছে তো আসলো টেকনোলজি, টিপু সুলতানের কাছে আসলো লেটেস্ট টেকনোলজি। তাই রকেট পর্যন্ত বানাইছেন। এরপরে নেভিরেও তাই অর্গানাইজ করছেন। আরও বিভিন্ন তার কাছে অনেক কৌশল, অনেক ইকুইপমেন্ট, টুলস এগুলো আসলো তার কাছে। তে সামরিক ময়দানও টিপু সুলতান দিয়ে আড়াইবার কোনো স্কোপ নাই। ও এখানেও তারা কিতা করছে, এখানেও তারা গদ্দার ঢুকাইছে, তারা মুনাফিক সকল টুকাইয়া বার করছে, আর এরারে পয়সা দিলইছে। আর এরার দুকার কারণে ও টিপু সুলতানও 1799 খ্রিস্টাব্দের মধ্যে পরাজিত হইছেন, শহীদ হইছেন। কিন্তু ও মরার আগ পর্যন্ত ও তাই কইতা যেন বাগর একদিন পুর জীবনও মানে কিতা, ওটা হইল গিয়া মূল্যবান আপনার গিদড়র 100 বছরের জীবনের তুলনায়, এক শিয়ালর 100 বছরের জীবনের তুলনায় এক বাগর একদিন পুর জীবন ওটা হইল মূল্যবান। বাগর লেখায় নিজের জীবনটা খাটাইছেন, মোকাবেলা করছেন ইংরেজের বিরুদ্ধে। এগুলো হইল মুসলমানের অবদান। আজকে অনেকে প্রশ্ন করেন যে মুসলমানের স্বাধীনতার লাগি কিতা করছেন, এগুলো হইল মুসলমানের স্বাধীনতার লাগি অবদান, যেগুলা আমরা আজকে ভুলে গেছি বা বুলানি ওই গেছে বা চাপিয়া রাখা ওই গেছে, বা এগুলার প্রপার কোনো অ্যাসেসমেন্ট করা ওর না। আমরা সবর লাগি এগুলা জানা জরুরি, এগুলা পড়া জরুরি, এগুলা বুঝা জরুরি, এগুলা লেখালেখি করা জরুরি, মানুষের সামনে এগুলারে তুলিয়া ধরা জরুরি। যদি আমরা এগুলা তুলিয়া ধরি না, তাহলে কেউ এগুলা তুলিয়া ধরতো না। যাই হোক, আপনার মাঠ থেকে একটা মাঠ মনে হইল যে আমি মহীশূর গেলাম, টিপু সুলতানকে দেখলাম ছবি, তলোয়ার দিয়ে তাই বাঘও আঘাত করতাম বাঘরে। জি 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 তখন আমি মানুষের কইলাম এর অর্থটা কিটা, তখন আমার মানুষ বুঝাইলা যে ইংরেজিরে তাই যে তলোয়ার দিয়ে তাই মানুষে বাঘর সামনে তাই তলোয়ার ইয়া দিছে। আর দান খবরও লেখা কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা। বড় নেক জিও আসলা এই সাইড তো তার মানে বহুত নেক আসলা। যে ফটো যে এক দুইটা দেখা নিও, এগুলো অ্যাকচুয়াল ফটো না। টিপু সুলতানের আসল ফটো তার দাড়ি উড়িয়ে আছে, এগুলা মানে জিও। যাই হোক, ইনো দাড়ি নাই, টিপু সুলতান লেখা আবার দাড়ি দিয়েছে আর জিও দিয়ে লেখা, যে এক দুইটা ফটো আছে এরকম। যাই হোক, এরপরে টিপু সুলতান শহীদ হয়ে গেলা। যেদিন টিপু সুলতান শহীদ হয়েছেন, ব্রিটিশ কমান্ডারে অধীন ঘোষণা করছে আজকে তাকি ভারতের মধ্যে আমরা শাসন কায়েম হয়ে গেছে। মানে আমি আগে কইছি টিপু সুলতান আসলে সর্বপ্রথম মানে সবচেয়ে বড় প্রতিবন্ধক। যদি টিপু সুলতান থাকতা তাহলে এখানে ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ শাসন স্থাপন হওয়া সম্ভব হইল না বলে। কিন্তু ও এই মাক্কারি করিয়া দুকা দিয়া ও তানেও কিতা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যাই হোক, এরপরে ব্রিটিশের শাসন এদিকে বাংলার মধ্যেও স্থাপন হয়ে গেল, এদিকে সাউথের মধ্যেও স্থাপন হয়ে গেল। ও ধীরে ধীরে ব্রিটিশের কিতা শুরু হইল, জুলুম শুরু হইল। জুলুম কারার উপরে শুরু হর, বিশেষ করে উলামা একরাম হকলের উপরে শুরু হর।
উলামা একরামর উপরে এখানে ব্রিটিশের জুলুম শুরু হয়েছে, কারণ উলামা একরামর বৈশিষ্ট্য হইল গিয়া যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে এরা খারাপ কাজ দেখলে এটার বিরুদ্ধে কিতা করেন, আওয়াজ উঠায়। উলামা, প্রকৃত উলামা, হক্কানি উলামা, কোনো খারাপ কাজ হইব, অত্যাচার হইব, এক্সপ্লয়টেশন হইব, জুলুম হইব, আর কোনো হক্কানি উলামা খামুশ বই রইবা, মুখ বন্ধ করিয়া বই রইবা, যেন আমার জেলও নিবগি, আমার উপরে অতা অ্যাক্ট লাগাই দিব, অতা কানুন লাগাই দিব। কোনো হক্কানি উলামা কোনোদিন ইলা জিও করিয়া বইতা নাই। হক্কানি উলামা মাতিবা চাহে জেসাতা হয়ে যাও। উলামা একরাম তখনও মাতিছই, ও মাতার পরে অনেক নির্যাতন হইছে। যখন দেখা গেছে দেশ নির্যাতন বেশি বাড়ি গেছে, ও বহুত বড় আলিম হজরত মৌলানা আব্দুল হাজিজ দেহলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন ফতোয়া দিছেন যেন ব্রিটিশের বিরুদ্ধে জং করা, যুদ্ধ করা ফরজ হয়ে গেছে এখন। আর তান এই ফতোয়ার উপরে ভিত্তি করিয়া, এই তান কাছ থেকে ইন্সপায়ারেশন লইয়া তান দুইজন স্টুডেন্ট হজরত শাহ ইসমাইল শহীদ আর সঈদ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ, ও তাইন স্বাধীনতা আন্দোলনের নামছইন, জাপ দিয়া নামছইন, এবং বিভিন্ন রাজা অকলর কাছে তাইন চিঠি লেখছইন। চিঠি লেখিয়া এরারে জমাইছইন, সর্বদেশ ব্যাপিয়া যতক্ষণ পারছইন আন্দোলন শুরু করছইন। আজকে এটা ও সামান্য খিলাফ জিও আন্দোলন, ওহাবি আন্দোলনের নাম দিয়া সামান্য টেক্সট বুকের মাঝে 1 প্যারা 2 প্যারা পাওয়া যায়, হালেকে এও কোনো রিজিয়নাল কোনো আন্দোলন নাই। এটা হইল গিয়া বহুত বড় টিপু সুলতান, আপনার সিরাজউদ্দৌলা এবং টিপু সুলতানের পরে যে বড় যেটা আন্দোলন হয়েছে, স্বাধীনতা আন্দোলন, এটা এই সঈদ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদর নেতৃত্বে হয়েছে। এবং তাইন শুধু গরব, তাইরা তো বড় আলিম, এরা বড় সুফি, এরা বড় আল্লাহওয়ালা, কিন্তু দেশরে জুলুম থাকি বাঁচাইবার লাগি ময়দানও বার হইছেন, বন্দুক লইয়া, তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে গেছেন, এবং বালাকুটর ময়দানও ব্রিটিশের মোকাবেলা করতে 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 তান্তানোর জান কুরবান করছেন। আজকে বালাকুটর ময়দানও যে রক্ত লগাইলাছে তান্তানোর, বালাকুটর মাটিয়ে যে রক্ত গাইছে তান্তানোর, এগুলা সাক্ষী এখনো রইয়া গেছে গিয়া। বালাকুটর ময়দানটে জিকাইলে বালাকুটর ময়দানেও জবাব দিব। এখানে ইসমাইল শহীদ, শাহ সঈদ আহমদ শহীদ, তান্তানোর শাহাদত হইছে এই জমিনের উপরে। কেউ যদি প্রশ্ন করে মুসলমানে কিতা করছে, তো বালাকুটর ময়দানও গিয়া জিকাও, শামলির ময়দানও গিয়া জিকাও, ইতাত মুসলমানের রক্ত আছে। এই দেশের লাগি তারা বলিদান দিছেন, দেশের লাগি নিজের জান কুরবান করছেন। তো সেই রক্ত যদিও তান্তানোর বলিদান দিছেন, সেই আগুন কিন্তু দম লইছে না। যদিও 1832-33 তান শাহাদত হইছে, কিন্তু এরপরে সেই যে একটা মিজাজ বনি গেছে গিয়া, যে ব্রিটিশে আমরা খেদাইতাম, এই মিজাজ ধীরে ধীরে আগে বাড়িছে। আর এরপরে গিয়া 1857 খ্রিস্টাব্দের মধ্যে দেশব্যাপিয়া এক বড় আকারে ভারতের সর্বদেশব্যাপিয়া প্রথম স্বাধীনতা আন্দোলন হয়েছে। দেশব্যাপিয়া অনেক বড় অংশের মানুষ, অনেক বড় অংশের রাজা মহারাজা, যদিও পুরা দেশ লইছে না, কিন্তু একটা বড় অংশ। আর সবচেয়ে বড় জিনিস হইল সেন্ট্রাল পাওয়ার ইন্ডিয়ার যেটা আসলো মুঘল, যদিও কমজোর হোক, আমি আগে কইছিল এইটার মুঘল কমজোর হয়ে গেছে, সেই সেন্ট্রাল পাওয়ারে এই মানে আন্দোলনের নেতৃত্ব দিছে। এর আগে কোনো আন্দোলনও সেন্ট্রাল পাওয়ারে নেতৃত্ব দিছে না। আমি কইছিলাম অরঙ্গজেবের মৃত্যুর পরে সব বুক বিলাসী হয়ে গেছেন, দুনিয়াত কিতা চলে এটা খবরও নাই। তো সেন্ট্রাল পাওয়ারে এই প্রথম নেতৃত্ব দিছে, যার এরপর এই আন্দোলনের মধ্যে 5 লক্ষ মুসলমান হল শহীদ হয়েছেন এই 1857 জঙ্গি আজাদির মধ্যে। এর মধ্যে 5000 থেকে বেশি উলামা একরাম হল আসলা খালি যুদ্ধের মধ্যে। আর এরপরে কত উলামা একরাম হলরে তো ফাঁসিত লটখানি হয়েছে। অতক্ষণ পর্যন্ত খোয়া হয় জামা মসজিদ থেকে লইয়া লাহোর পর্যন্ত যত গাছ পাইতায়, সারা গাছ ও উলামা একরাম হলরে লটখানি হয়েছে। খেনে লটখানি হইল এই দেশের কারণে। ব্রিটিশে দেখছে যেন অন্যায়ের বিরুদ্ধে যদি আওয়াজ উঠায়, তাহলে উলামা একরাম হলে উঠায়, আর উঠাইতো না খেনে, কারণ উলামা একরাম ওরা ডর কিতা আছে, তারা আল্লাহর উপরে ইমান আনছেন, তারার সামনে আখেরাত আছে, দুনিয়ার কোনো মহব্বত, দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো কদর তারার মধ্যে নাই, যার কারণে তো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাইছেন। তো যখন শামলির ময়দানও শিকস্ত হয়েছে, নাকামি হয়েছে, এই নাকামির বাদে এই শামলির ময়দানও আমরা বড় বড় আকাবির হল আসলা, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হজরতে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হজরতে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই, জিনজানবী রহমতুল্লাহ আলাই, ফজলুর রহমানগঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, এটা বড় বড় আল্লাহওয়ালা হল সারা। এরা সারা খানকার মানুষ হল, যারা খানকাত বইতা মানুষের বয়ত খরাইতা, ও এরা সারা কিতা করটা অন্যায়ের বিরুদ্ধে গিয়া এরা ময়দানও নামছয়। ওটার লাগে আমি কই খানকা খালি বইয়া তসবি মারা আর জিকির আজকার খরাম নাম খানকা নাই। খানকার অর্থ হইল গিয়া অন্যায়ের প্রতিবাদ যদি থাকে না, তাহলে এটা খানকা নাই। এই খানকায় যদি ময়দানও নামাইতে পারে না, খানকায় যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী বানাইতে পারে না, তাহলে এই খানকা নাই। আজকেও দেখেন গিয়া থানা ভবন খানকা ইমদাদিয়া, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে আজকেও ব্রিটিশের গুলির নিশান আছে।
আমার দুস্থ হল বুজুর্গ হল খানকা এবং এই যে নিজাম, এই নিজামের মূল উদ্দেশ্য কিতা অন্যায়ের বিরুদ্ধে খাড়া করা, অন্যায়ের বিরুদ্ধে আমরা রাখাবির হল এই বুজুর্গ হল সারা খাড়া হইসলা। পরে দেখছেন যেন আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সলা যে ব্রিটিশ আরো কয়দিন রইত আর মুসলমানের শক্তি কিতা শেষ হয়ে গেছে, সব ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড হয়ে গেছেন গিয়া, সবর বিরুদ্ধে সমনবার হয়ে গেছে। দেখলা এখন আর এই দেশের বাঁচাইবার আর কোনো উপায় নাই, দিনও মিটি যাইব আর দেশও তার আর ক্যাপচারও যাইব কি। এখন কিতা করো, কিছু আফরাদ বানাও ও দারুল উলুম দেওবন্দরে স্থাপন করা হয়েছে। আমি নিজরে ফখর মেহসুস করি, গর্বিত আমি যে নিজেও দারুল উলুম দেওবন্দর সেই ইলমি ফয়েজ এবং সেই রুহানি নিসবতে আল্লাহ আমারে জুড়াইছেন। আল্লাহর শুকর আদা করি যে সেই ইদারার লগে আল্লাহ জুড়াইছেন। সেই দারুল উলুম দেওবন্দরে স্থাপন করা হয়েছে, এর মূল উদ্দেশ্য হইল গিয়া স্বাধীনতা সংগ্রামী হল তৈয়ার করিয়া এই দেশরে আজাদ করা। আর স্বাধীনতা সংগ্রামী তৈয়ার করছে দারুল উলুম দেওবন্দে প্রথম যে ছাত্র হজরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, দারুল উলুম দেওবন্দর প্রথম ছাত্র। ও তাই দারুল উলুম দেওবন্দ তাকে বারোইয়া কিতা করছেন, দেশের আজাদির লাগি বিভিন্ন দেশের লগে তাই সম্পর্ক করছেন। খিলাফতে উসমানীয় তখন আসলো, মক্কা মুকাররমাত যোগাযোগ করছেন, তুর্কির যোগাযোগ করছেন, বিভিন্ন দেশের লগে ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপন করছেন, করিয়া ব্যাপকভাবে আন্দোলন শুরু করছেন। তাহরিকে রেশমি রুমাল তান আন্দোলন, মশহুর আন্দোলন, কিন্তু আজকে আমরা জানি না এইগুলা। আমরা পড়া দরকার। এই আন্দোলনের ফলে তানে জেলো ফাটানি হয়ে গেছে। জেলো ফাটান যখন জেলো গেলা, জেলো যাওয়ার পরে হজরত মদনী রহমতুল্লাহ আলাইহি তান লগে জেলো গেলা কি, যাই হোক এগুলা অন্য ইতিহাস। পরবর্তীতে যখন জেল থাকি বারোইয়া আইলা, জেল থাকি বারোইয়া আওয়ার পরে এই দেশে খিলাফত আন্দোলন শুরু হইল। খিলাফত আন্দোলন অত্যন্ত মজবুত একটা আন্দোলন। আজকে এই সমস্ত আন্দোলনগুলারে একবারে মানে জিও হিসাবে ধরা হয়, মানে একবারে মাইনর হিসাবে ধরা হয়, কিন্তু এগুলা বড় বড় আন্দোলন। আর এই আন্দোলনগুলা কোন সময় হয়েছে? ও সময় হয়েছে যে স্বাধীনতা সংগ্রামী হলোর আজকে আমরা নাম লই, হেরার এই সময় অস্তিত্বও নাই। হেরা আবো ফিল্ডও আইসইনু না, মহাত্মা গান্ধী ফিল্ডও আইসইনু না, নেহেরু আবো ফিল্ডও আইসইনু না, আরো যারা আমরা নাম লই সেও ফিল্ডও আইসইন না। তখন এই আন্দোলনগুলা চলে। এরপরে নাই মহাত্মা গান্ধীর আগমন আইল। মহাত্মা গান্ধীরে মহাত্মা বানাইলাকে হজরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তানে মহাত্মা বানাইলাকে মোহাম্মদ আলী জওহর এবং শওকত আলী, আলী ব্রাদার্সে সারা দেশ লইয়া ঘুরিছেন। মোহাম্মদ আলী জওহরে এবং শওকত আলী মহাত্মা গান্ধীরে ও আস্তা দেশে তানে চিনল। আর নাই তানে তো চিনার কথা নাই, তাই তো সাউথ আফ্রিকার একজন লয়ার আসলা। আমার দুস্থ হল বুজুর্গ হল যে মুসলমানের খোয়া হয় কিতা করছেন দেশের লাগি, মুসলমানে চিল্লায় না, মুসলমানে ইকানো যেন জয় জয়কার দিয়া বুঝাইতে চায় না যেন আমরা ওটা করছি। ইতিহাস আমরা সাক্ষী আছে এবং আইজও মুসলমান ওয়াফাদার। মুসলমানে যেন কোনোদিন দেশের লোকে গদ্দারি করব ইকান হইতেও পারে না, সম্ভবও না। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, ও খিলাফত আন্দোলন শুরু হইল এবং এই খিলাফত আন্দোলন অত্যন্ত অত্যন্ত একটা বড় আন্দোলন। আর তার বৈশিষ্ট্য হইল এই আন্দোলনও হিন্দু মুসলমান সারা এক হইয়া আন্দোলন করছে, সারা এক হইয়া আন্দোলন করছেন, পুরা একতা আসলো। এই আন্দোলনে মহাত্মা গান্ধীও ইয়া শরিক হয়েছেন, আরো বড় বড় নন মুসলিম লিডার হলো ইয়া শরিক হয়েছেন এবং সব একসাথে এই আন্দোলন হয়েছে। বাদে যাই হোক এই আন্দোলনটা হাইজেক করা হয়েছে। হাইজেক কিলা করা হইলো হি ব্যাপারে আর আমি যাইয়ার না। এরপরে জমিয়ত উলামায়ে হিন্দরে স্থাপন করা হয়েছে এই দেশের আজাদির লাগে। পরে জমিয়ত উলামায়ে হিন্দ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মিলিয়া স্বাধীনতার আন্দোলনের খাস চলিয়া গেছে। এরপরে এইদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুরও অনেক অবদান আছে। আজকে এইগুলাও ফাউরিলাও হয়েছে বা অনেক ইগনোর করা হয়। নেতাজিরও অনেক বড় অবদান আছে, কিন্তু এগুলারে আজকে জিও করা হয় না। কারণ আমি আগেও কইছি যে হিস্ট্রিগুলা একটা বিশেষ ন্যারেটিভরে সামনে রাখিয়া লেখা হয়েছে। যেগুলো আমার লাভর ওগুলা লেখলাম আর যেগুলো আমার দরকার না এগুলা ছাড়ি দিলাম, ও ধরনের রয়েছে। যার কারণে অনেক জিনিস যেগুলার অ্যাসেসমেন্ট করা হইতো আসলো এগুলার প্রপার অ্যাসেসমেন্ট করা হইছে না। যাই হোক এগুলো আমরা তুকাইয়া বার করতে লাগবো, রিসার্চ করতে লাগবো, পড়তে লাগবো, এগুলো আমরা জিম্মেদারি। এরপরে 1947 দেশ স্বাধীন হইল। তো এখন দেশ যে স্বাধীন হইল, তো ঠিক আছে ব্রিটিশ উপনিবেশবাদ এখানেও আসলো, ব্রিটিশ উপনিবেশবাদ গেল, এখন দেশ এটা চলতো কিলা? ব্রিটিশ তো হরিয়া গেল কি, দেশ চলতো কিলা? এই দেশ চলবার লাগে বা যে স্বাধীন ভারত, এই স্বাধীন ভারতের রূপরেখা কিতা হইতো? খালি দেশ এখান তো এমনি ফালাইয়া গেলে তো হইতো না, এখান তো চলতো। রূপরেখা কিতা এখানোর
এর লাগি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বনলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন হয়েছে এর আগে, এটা আপনার 1946 আপনার জিও ইয়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বললো, কনস্টিটিউশন লেখা হইল। এই কনস্টিটিউশন লেখতে সময় অনেক মুসলমান হলোর ইকান অবদান আছে। 34 জন মুসলমান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আসলা, এর মধ্যে বড় বড় উলামা আসলা, হজরত মৌলানা হিফজুর রহমান সেওহারি রহমতুল্লাহ আলাইহি আসলা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার, মৌলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ আসলা, আরও বড় বড় উলামা একরাম হলো এই অ্যাসেম্বলির মেম্বার আসলা। তাইন সারাই মিলি আবারও তোর রূপরেখাটা তৈয়ার করছেন, আর এই রূপরেখাটা হইল দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। ওটা হইল ভারতের রূপরেখা, ওটা হইল নিউ ইন্ডিয়া, ওটা হইল মডার্ন ইন্ডিয়া, ওটা হইল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারত কি এটা যদি দেখবার হয় তাহলে সংবিধান ওখান পড়ো, স্বাধীন ভারত দেখবার। স্বাধীন ভারত কোনো আইডিওলজির নাম নাই, কোনো বিশেষ পলিটিক্যাল পার্টির আইডিওলজির নাম নাই, কোনো সংঘর আইডিওলজির নাম নাই, কোনো দলর আইডিওলজির নাম নাই, কোনো ধর্মর আইডিওলজির নাম নাই। স্বাধীন ভারত কিতা, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, হোয়াট ইজ মডার্ন ইন্ডিয়া, এটা দেখতে হইলে কিতা দেখো, কনস্টিটিউশন দেখো। তাই কনস্টিটিউশন হইল গিয়া এই স্বাধীন ভারতের কিতা রূপরেখা। আর এই কনস্টিটিউশনের প্রিয়েম্বল, পুরা কনস্টিটিউশনের আপনার জিও বয়ান করা হয়ে গেছে গিয়া, সামারি বয়ান করা হয়েছে গিয়া। প্রিয়েম্বলের মধ্যে সাফ লেখা আছে যে সেকুলার সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, একটা ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি। এরপরে এই দেশের মধ্যে কিতা কিতা হইব এগুলার দেওয়া আছে প্রিয়েম্বলের মধ্যে। ইকুয়ালিটির কথা কোয়া হয়েছে, ফ্র্যাটার্নিটির কথা কোয়া হয়েছে, জাস্টিসের কথা কোয়া হয়েছে, ন্যায় হইতো, সমতা হইতো, এরপরে ভ্রাতৃত্ববোধ হইতো। এইগুলা কিতা, এইগুলা মডার্ন ইন্ডিয়া। দেশের মধ্যে যদি সেকুলারিজম থাকে না, দেশের মধ্যে যদি শুধু পুঁজিবাদ থাকে, সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকে না। দেখুন সোশ্যালিজম ক্যাপিটালিজম যে আপনার দুইটা ব্যবস্থা আছে, একটা ইউএসএসআর ওর একটা ইউএসওর। এই সোশ্যালিজম দিয়ে সেই ইউএসএসআর ওর সোশ্যালিজম অর্থ না। এখানে যে সোশ্যালিজম, এই সোশ্যালিজম অর্থ হইল গিয়া ফুললি ক্যাপিটালাইজড হইতো না। যার কারণে আমরা যদি এই কোল্ড ওয়ারের সময় দেখি যে দুইটা আপনার বাইপোলার ওয়ার্ল্ড বনে গেছিলো, বাইপোলার ওয়ার্ল্ডের সময় একদিকে ইউএসএসআর আসলো, একদিকে ইউএস আসলো, তখন ইন্ডিয়া কোন স্ট্যান্ডটা নিছে? ইন্ডিয়া স্ট্যান্ড নিছে নন অ্যালাইনমেন্টের। নন অ্যালাইনমেন্ট ইন্ডিয়ায় করছে, নন অ্যালাইন্ড আপনার মুভমেন্ট ইন্ডিয়ায় শুরু করছে, এবং অনেক দেশ এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টও সামিল হয়েছে। তো ইন্ডিয়া কোনোটারে ফুললি সাপোর্ট করছে না। ফুললি সোশ্যালিজম যেটা এক্সট্রিম সোশ্যালিজম এটা তো গেছে না, আর ফুললি এক্সট্রিম ক্যাপিটালিজমও গেছে না, মাঝামাঝি রয়েছে টিল্টেড টুয়ার্ডস সোশ্যালিজম। যদিও ক্যাপিটালিজম আইডিওলজির কিছু ক্ষেত্রে লওয়া হয়েছে, বাট টিল্টেড টুয়ার্ডস সোশ্যালিজম এই ধরনেরও চলছে। হ্যাঁ, ওটা এরপরে এলপিজি রিফর্ম যখন হয়েছে 1991, ওটা আরও একটু আপগ্রেড হয়েছে। যাই হোক, এদিকে আমি আলোচনা যাইয়ার না। কথা হইল এই দেশের পরিচিতি, এই দেশ মানে স্বাধীন দেশ কোনটা এটা দেখতে হইলে প্রিয়েম্বলও দেখুন সোশ্যালিস্ট সেকুলার পাওয়া হয়েছে। সেকুলার নেচার যত সময় দেশের থাকবো ওটা হইল আপনার স্বাধীন ভারত। যদি আজকে সেকুলার নেচার থাকে না দেশের, তাহলে এইটারে স্বাধীন হওয়া যাইতো না। এই দেশ স্বাধীন কোন হিসাবে হওয়া হইব? স্বাধীনতার পরে দেওয়া হয়েছে সেকুলার। এটা অন্য কথা। অনেকে কইন যে এটা 42nd অ্যামেন্ডমেন্টে এটা জিও করা হয়েছে, অ্যাড করা হয়েছে। যদিও প্রিয়েম্বলও 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, কিন্তু কনস্টিটিউশন ও সেকুলারিজমের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। স্পষ্ট না হইলেও ইশারাতান বিভিন্ন জায়গায় উল্লেখ আছে, ফান্ডামেন্টাল রাইটসও উল্লেখ আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টও এগুলো উপরে আছে। যাই হোক, সেই দিকে আমি যাইয়ার না। এরপরে আপনার ইকুয়ালিটির কথা কোয়া হয়েছে। এই দেশের মধ্যে ইকুয়ালিটি হইতে লাগবো। এই দেশও কোনো ডিসক্রিমিনেশন হইতো না, কাস্ট বেসড ডিসক্রিমিনেশন হইতো না, রিলিজিয়ান বেসড ডিসক্রিমিনেশন হইতো না, রেস বেসড ডিসক্রিমিনেশন হইতো না। সব সমান, সব কিতা সমান, সবে সমান অধিকার পাইতে লাগবো। ইকোনমিক্যাল আপনার অর্থনীতির দিক দিয়ে ইকুয়ালিটি আইতে লাগবো, সমতা আইতে লাগবো। অর্থনৈতিক সমতা এটা নাই যে সবার কাছে সমান সম্পদ হইতো। হ্যাঁ, এটা হইতো না যে ধনী দিন দিন ধনীর আর গরিব দিন দিন গরিবর। এই যে ফার্ক, যেটা গ্যাপ, যেটা ওটা কমিয়ে আইতো, ওটা হইলো অর্থনৈতিক সমতা। সবর যার যারি জরুরত ফুরা হইতো, যার যারি যে দরকারি জিনিস যেগুলা, তার যে দরকারি জিনিস যেগুলা বেসিক নেসেসিটি, এইগুলা সে পাইতো। এমপ্লয়মেন্ট থাকতো, হ্যাঁ, তার বেসিক ফ্যাসিলিটি যেগুলা এইগুলা পাইতো, এডুকেশন, হেলথ, এইগুলা পাইতো।
যাই হোক, আপনার যা ইকুয়ালিটি থাকতে লাগবো ইলা নাই যে আজকে দেশের যেরকম অবস্থা বানানি হয়ে গেছে, দেশের 80% সম্পদ মাত্র 20%-এর আতো, আর 20% সম্পদ বাকি 80%-এর আতো। এই যে একটা গ্যাপ ক্রিয়েট করা হওয়ার, এবং বিশেষ করে এই পুঁজিপতি অকলর প্ররোচনায়, এইটা মোটেও কাম্য নাই। এইটা স্বাধীন ভারতের চিত্র নাই। স্বাধীন ভারতের চিত্র কিতা ইকুয়ালিটি, স্বাধীন ভারতের চিত্র কিতা জাস্টিস। এই জাস্টিস সোশ্যাল জাস্টিস হইতো, পলিটিক্যাল জাস্টিস হইতো, ইকোনমিক জাস্টিস হইতো। আজকে কোনো ক্ষেত্রে আমরা জাস্টিস দেখি আর না, সোশ্যাল জাস্টিসও আমরা দেখি আর না। বিভিন্ন লাইনে ডিসক্রিমিনেশনের, কোনো জায়গাত কোনো রিলিজিয়নকে টার্গেট করা হওয়ার, কোনো জায়গাত রিলিজিয়াস ইনস্টিটিউটে টার্গেট করা হওয়ার, কোনো জায়গাত এসসি এবং এসটিরে টার্গেট করা হওয়ার, কোনো জায়গাত মাইনরিটিরে টার্গেট করা হওয়ার। আজকে দেশের মধ্যে সমতা নাই, যার কারণে জাস্টিস নাই। আজকে পুরা দেশের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা, সবচেয়ে বড় যে মেজরিটি যে দেশের মধ্যে, এটা হইল দলিতর সংখ্যা। দলিত যারারে আমরা সংবিধানে যারারে এসসি হইছে, এরার সংখ্যা সবচেয়ে বেশি, এবং ব্রাহ্মণের সংখ্যা সবচেয়ে কম। কিন্তু আজকে ডমিনেন্ট করে ব্রাহ্মণে এই সবর উপরে। তো এই যে একটা ইনজাস্টিস, এই ইনজাস্টিসটা দূর হইতো। কিন্তু সবর যারি যতক্ষণ পপুলেশন আছে, সেই পপুলেশন হিসাবে রিপ্রেজেন্টেশন হইতো। আজকে ততটুকু রিপ্রেজেন্টেশন নাই। আজকে বড় বড় যত র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কর গিয়া দেখুন রিপ্রেজেন্টেশন ব্রাহ্মণর, এসসি এসটির ততটুকু রিপ্রেজেন্টেশন নাই, মাইনরিটির ততটুকু রিপ্রেজেন্টেশন নাই। হালাকি এসসি এসটি যারা, এরা দেশের আদি বাসিন্দা, এবং ব্রাহ্মণ এরা তো হইলা বিদেশি, এরা তো হইলা আরিয়ান্স। যাই হোক, সেদিকে আমি যাই আর না। কত হইলো আপনার জাস্টিস হইতো এরকম না যে এক পপুলেশনের কাছে সব বড় পোস্ট, সব বড় সার্ভিসেস, আর বাকি পপুলেশনের কাছে কিচ্ছু নাই, এরকম হইতো না। জাস্টিস হইতো সবে সমান সুযোগ পাইতো, সমান অধিকার পাইতো। ফ্র্যাটার্নিটি হইতো, ভ্রাতৃত্ববোধ, এরকম না যেন একে অন্যরে খালি কিলা মারতাম, জিও করতাম, এরকম না। আজকে যদিও কি আর বিভিন্ন ধর্ম সংসদ করা হয়, ধর্ম সংসদ করিয়া খোয়া হয়, অমুক কমিউনিটিরে মারি লইতাম, অমুক কমিউনিটিরে খাটি লইতাম, মিডিয়ার মধ্যে প্রচার করা হয়। আর এরপরে কিতা হয়, জায়গায় জায়গায় মব লিঞ্চিং করা হয়, জায়গায় জায়গায় বিভিন্ন এরকম ন্যারেটিভ বানাইয়া এই মানুষের ব্রেইন ওয়াশ করা হয়, রেডিক্যালাইজ করা হয়, এবং জায়গায় জায়গায় ফিতনা করা হয়, দাঙ্গা করা হয়। এই ধরনের চলে। এটা কিতা, এটা দেশের এবং সংবিধানের যে মিজাজ, সংবিধানের যে স্পিরিট, এর উল্টা। স্বাধীন ভারত কিতা, স্বাধীন ভারত এটা সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এটা ফুললি ক্যাপিটালাইজ রইতো না, আজকে এটা ফুললি ক্যাপিটালিজমের দিকে যারগি। আজকে দেশের মধ্যে ওয়েলফেয়ারিজম রে দেখা ওর না, দেশের মধ্যে আজকে শুধু বড় বড় পুঁজিপতি যারা, তারার ইন্টারেস্ট রে দেখা ওর। এর একটা উদাহরণ ও গত বছরের কৃষি কানুন, ফার্মার বিল যেগুলা, ফার্মার অ্যাক্ট যেটা হয়েছে, এটা টোটালি এটা পুঁজিপতি অকলরে দেখা হয়েছে, ফার্মার অকলর ইন্টারেস্ট রে কেন দেখা হয়েছে না, যার কারণে তো ফার্মার অকলে আন্দোলন করছেন। পরে যাই হোক, বিলটারে জিও করা হয়েছে, ওয়াপস লওয়া হয়েছে। এই ধরনের যে অবস্থা যেগুলা, যে এই অবস্থাগুলা মোটেও স্বাধীন ভারতের লাগে কাম্য নাই। স্বাধীন ভারতের মধ্যে সবরে সমান অধিকার দেওয়া লাগবো, গরিবরে তার হক দেওয়া লাগবো, মজলুমরে তার হক দেওয়া লাগবো। ওটা হইল স্বাধীনতার আসল উদ্দেশ্য। কিন্তু আজকে এরকম খরা হয়, এখানে খরা হয় ও কারণে যে নিজের রাজত্বটা বজায় রাখবার লাগি, যেভাবে ইংরেজে করছিল নিজের রাজত্বরে বজায় রাখবার লাগি ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আজকের কিছু সকল্ড পলিটিক্যাল পার্টি হলে নিজের সত্তারে বজায় রাখবার লাগি তারাও ডিভাইড অ্যান্ড রুল করে, হিন্দু মুসলমান লাগাইয়া নন ইস্যুজের মাঝে মানুষরে খেলাইয়া যেন তুমি তাই হিন্দু মুসলমান করো, আর দেশ তো আমরা বেশি আর হিফাজত কেউ দেখেনও না। দেশের ভিতরে আজকে দেশের সভরেইনটি চ্যালেঞ্জের মধ্যে, ফরেন পলিসির মধ্যে দেশ সভরেইন নাই, ইকোনমিক পলিসির মধ্যে দেশ সভরেইন নাই। এই ব্যাপারে কেউ ডিসকাশন করে না, এই ব্যাপারে টিভির মধ্যে কোনো ডিবেট হয় না। ডিবেট খালি কিতা হয়, হিন্দু মুসলমান লইয়া হয়, মন্দির মসজিদ লইয়া হয়। ইকোনমিক পলিসিতে আজকে দেশ সভরেইন নাই। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেশার থাকে আপনার ইকোনমিক পলিসি বানাইতে, IMF-এর প্রেশার থাকে ইকোনমিক পলিসি বানাইতে। আপনি কিভাবে সভরেইন হয়ে যাইবা? আপনার ফরেন পলিসি আপনি সভরেইন নাই। আজকে মাল্টিন্যাশনাল কোম্পানিও কলাল, যেভাবে আপনার জিও আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, আর পরবর্তীতে তারা কইসলো আমরা সামরিক বাহিনী লাগে, সিকিউরিটির লাগে। আজকে কিছু আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি ইলা আছে যারা আজকেও ডিমান্ড করে সিকিউরিটির লাগে আমরা US সিকিউরিটি লাগবো, ইন্ডিয়ার সিকিউরিটি আমরা লাগে সাফিসিয়েন্ট নাই। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে এই দাবি করে। আমরা এই কথা বুঝতে লাগবো। আমি কথা দীর্ঘ করিয়ার না, অনেক লম্বা হয়ে যার। আমি প্রথমত জানিয়ার না আমার আওয়াজ কতটুকু পৌঁছবো। যারা শাসন এবং আপনার গভর্নমেন্টের মধ্যে আসেন তান্তানোর কাছে একটা অনুরোধ করবো যে এই ডিভাইড অ্যান্ড রুলের পলিসি বাদ দিয়া, যারা আমার আগে স্যারেও কইছেন যে মায়া মহব্বতের মাধ্যমে দেশ চালানিত লাগাও, দেখবাই দেশ সুন্দর হইব।
এই দেশের ঐতিহ্য হইল ইউনিটি ইন ডাইভার্সিটি। এই দেশে যদি আমরা শুধু এক রিলিজিয়নকে প্রাধান্য দেই, একটা কাস্টরে প্রাধান্য দেই, বাকি কাস্ট হকলরে আমরা কিতা কই দলিত এবং অচ্ছুত বানাইয়া রাখি, বাকি রিলিজিয়ন হকলরে আমরা অচ্ছুত বানাইয়া রাখি, বাকি কমিউনিটিরে আমরা অচ্ছুত বানাইয়া রাখি, আর শুধু এক রিলিজিয়ন আর এক কাস্টরে যদি প্রাধান্য দেই, তাহলে এটা এই দেশের লাগি শুভনীয় নয়। এই দেশের সৌন্দর্য হইল ইউনিটি ইন ডাইভার্সিটি। ডাইভার্স কালচার যখন দেশের মধ্যে থাকবো, তখন এই দেশ আগুয়াইয়া যাইব। যারা আগুয়াইয়া গেছে, স্বাধীনতা সংগ্রামের মধ্যেও আমরা দেখি হিন্দু মুসলিম সব মিলিয়া কিতা করছেন, স্বাধীনতা আন্দোলন করছেন, দেশ স্বাধীন হয়েছে। তখন যদি তাইন কিতা করতা, তাইন নিজের মধ্যে লড়তে থাকতা, তাহলে দেশ স্বাধীন হইল না। অনেক আমার দোস্ত, আমি সরকারের কাছে এই ব্যাপারে আমি অনুরোধ করবো যে দেশের মধ্যে অন্তত মায়া মহব্বত এবং ভ্রাতৃত্ববোধের একটা বাতাবরণ সৃষ্টি করা হয়, মানুষের উপরে সন্দেহ করা বন্ধ করা হয়। আজকেও তো ডরর রাজনীতি করা হয়, বয়র পলিটিক্স করা হয়। ও আসামও চলে, ও খোয়া অমুক মাদ্রাসাত জেহাদি পাওয়া গেছে, অমুক মাদ্রাসাত পাওয়া গেছে। ভাই সিকিউরিটি এজেন্সিগুলাই কিতা করে? অত মজবুত সিকিউরিটি ইন্ডিয়ার, ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি, বাইরে আপনার রর সিস্টেম আছে, ভিতরে এনআইএ আইবির এত মানে মজবুত জাল আছে। সিকিউরিটি সিস্টেমে কিতা করে খান থেকে জিও আই গেল গিয়া তোমার সন্ত্রাসবাদী আই গেল। প্রথম কথা। 2 নম্বর কথা হইল জেহাদ রে আপনি যে সন্ত্রাসবাদের লোকে মিলাইতরা বিভিন্ন বয়ানকল দেওয়া হয়েছে, অত্যন্ত দুঃখ লাগছে। বিভ্রান্তিমূলক বয়ানকল, সাংবিধানিক বিভিন্ন উচ্চ পদকল বইয়া। জেহাদ একটা ইসলামিক টার্মিনোলজি, একটা ইসলামিক ইস্তেলা। সেও যদি জেহাদ শব্দর অপব্যাখ্যা করে, তাহলে এটা মোটেও মানিয়ে নেওয়া যাইতো না। কোনো মুসলমানে যদি জেহাদর স্বীকার করে, সে মুসলমানও নাই। জেহাদ একটা ইসলামিক টার্মিনোলজি, এটালে সন্ত্রাসবাদের লোকে কোনো সময় মিলানি যাইতো না, সম্ভব না এটার লগে, এটার সন্ত্রাসবাদের লোকে মিলানি। কিন্তু আজকে মিলানি চলের, সেনে মিলানি চলের পলিটিক্স করার লাগে। না বুট পাওয়া যাইতো না, আর বুটের লাইন তো কিচ্ছু নাই। বুট এক লইলে আপনার ডেভেলপমেন্ট পলিসি এবং আপনার ডেভেলপমেন্ট কিতা ইমপ্লিমেন্টেশন হয়েছে, হতার উপরে আপনি বুট নিতা, অনিতা তো কিচ্ছু নাই। না আপনি রোড কমিউনিকেশন বেলা করছেন, না এডুকেশন রে আপনি কোনো জিও করছেন, আপলিফ্ট করছেন, না হেলথ ফ্যাসিলিটি আপনি বালা দিছেন। এখন এগুলা তো কিচ্ছু নাই। এখন বুট লইতে হইলে কিতা করা লাগবো? ও ডিভাইড অ্যান্ড রুল, ডর দেখাও, ডর দেখাইয়া বুট লও, যেন জাতি খতরার মধ্যে, ও রাষ্ট্রের খতরার মধ্যে, অমুক বিপদের মধ্যে, ওটা দেখাইয়া বুট লও। ইটা দিয়া দেশ চলতো নাই, আর দেশ খতরার মধ্যে নাই। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আছে এই দেশের যে সিকিউরিটি সিস্টেম, বর্ডারও যে আমরা আর্মি বাই হলে যে খিদমত খড্ডা, এটা বহুত বড় কুরবানি দিতরা। আমরা তো বাড়ি করে রইয়ার, তারা তো সারাদিন রদি তুবাইয়া পাহারা দিতরা সীমার মধ্যে। আমরা আর্মির যারা নজওয়ান হল, আইডিবিটির নজওয়ান হল, সিপিএফের নজওয়ান হল, সিআইএসএফের নজওয়ান হল, তারা যে পরিমাণ এই দেশের লাগে সার্ভিস দিতরা, এর বাদে কি তখন সন্দেহ করা যায়নি যেন বাইরে থেকে আক্রমণ করি লাইব। অত মজবুত সিকিউরিটির সিস্টেম আছে। যার কারণে এই ধরনের ডিভাইড অ্যান্ড রুল পলিসির ইয়ে না করিয়া মায়া মহব্বতের সাথে যদি আমরা থাকি, তাহলে ওখান বেশ বালা হইব। এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি না করিয়া আপনি গভর্নমেন্টে যদি মায়া করে, বুট সবে আপনারে দিবা, আপনি বালা পলিসিও কলানই না। গভর্নমেন্টে বালা পলিসি ইমপ্লিমেন্ট করুক না, সবে বুট দিবা। ডিভাইড অ্যান্ড রুল করলে তো ইনো চলতো নাই। এই দেশের মূল বৈশিষ্ট্য হইল ইউনিটি ইন ডাইভার্সিটি, ডাইভার্স কালচার এই দেশের মধ্যে। আর সব একলগে মিলিয়া যখন থাকবা, ওটা হইল দেশের ইউনিটি। আর তখন গিয়া দেশ আগে বাড়িব। আর যদি খালি আমরা ডিভাইড অ্যান্ড রুল করতে থাকি, আগে বাড়িতো নাই, ফিসে পড়বো। আজকে তখন হাঙ্গার ইন্ডেক্সও দেশ কতখান ফিসে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সও দেশ কতখান ফিসে, এবং দেশের অবস্থাওয়ালা মূল্য বৃদ্ধির দিক দিয়া, ইনফ্লেশনের দিক দিয়া ডলার কত গিয়া পৌঁছে গেছে। আর বেশ দেরি নাই শ্রীলঙ্কার অবস্থা যাইবগি। আমরা এই ব্যাপারে অন্তত আমরা চিন্তা করতাম, এই ব্যাপারে আমরা চিন্তা করার প্রয়োজন আছে, গভর্নমেন্টের চিন্তা করার প্রয়োজন আছে। খালি দোষারোপ করিয়া দেশ আগুয়ানি যাইত না। দেশ আগুয়াইতে হইলে তাম কমিউনিটিরে লইয়া প্রপার প্ল্যানিং করইন, প্রপার প্ল্যানিং করিয়া দেশরে আগুয়াইয়া লইয়া যাইন। মুসলমান নিজের জান দেবার লাগি তৈ প্রস্তুত, নিজের মাল দেবার লাগি প্রস্তুত, নিজের যোগ্যতা দেবার লাগি প্রস্তুত। মুসলমানের স্বাধীনতা আন্দোলনও দিছে, আর এখনও দিবা, ওলামা একরামে এখনও দিবা। আমরা চাই ডিভাইড অ্যান্ড রুল পলিসি না করিয়া সবরে একলগে লইয়া চলইন। এই যে মাদ্রাসা বন্ধ করিলেইমু, অতা বন্ধ করিলেইমু, ইটা কইয়া কিন্তু আপনি হয়তো এক গোষ্ঠীর গেছে বালা হয়ে যাইবা, এক সামান্যতম এক গোষ্ঠীর গেছে বালা হয়ে যাইবা, কিন্তু জনসাধারণ, বাকি যে জনসাধারণ, হেরার অন্তর থাকি আপনি ফড়ি যাইবা। তো ইটা করিয়া লাভ নাই। সবরে মিলিয়া মায়া মহব্বতার সাথে চলইন, ও দেশও আগে বাড়িব। আর এই দেশ আগে বাড়িব মায়া মহব্বতে। মায়া মহব্বতের সাথে দেশের উন্নতি হয়। এই দেশটা কি দরিদ্রতা দূর করইন, দেশের মধ্যে এডুকেশন, ফ্রি এডুকেশনের ব্যবস্থা করইন, বালা হেলথ ফ্যাসিলিটি দেন। আজকে যদি দিল্লির গভর্নমেন্টে পারে, সেখানে অন্যান্য গভর্নমেন্টে পারতো না।
ডেভেলপমেন্ট পলিসিগুলো আনইন, পলিসিগুলো ইমপ্লিমেন্ট করইন, করাপশনটা দূর করইন, দুর্নীতি দূর করইন, দেশের সিকিউরিটি ব্যবস্থারে আপনি করইন, এনশিওর করইন, তখন গিয়া দেখবা দেশ আগুয়াইব, নতুবা দেশ আগুয়াইতো না। এরকম পলিটিক্স করিয়া হয়তো আপনার জেব ভরি যাইব, পলিটিক্স করিয়া হয়তো কোনো মিনিস্টারে তার জেব ভরি লইব, কিন্তু দেশ আগুয়াইতো না। আমরা সবর কিতা করা লাগবো, দেশের লাগি ফিকির করা লাগবো। যারা স্বাধীনতা সংগ্রামী হলে দেশের ফিকির করছলা, তারা যদি নিজের ফিকির করতা তাহলে আজ দেশ স্বাধীন হইল না। মানে তারা তো এখানে ফিকির করছেন না, তারা নিজের স্ত্রীরে বিধবা বানাইছেন, বাচ্চাইন্দ্রে এতিম বানাইছেন, কিয়র কারণে দেশের স্বাধীনতার লাগি অত্যাচারের বিরুদ্ধে খাড়া হইছেন। আমরাও কিতা করতাম, আমরাও দেশের লাগি কিতা করতাম, দেশের লাগি আমরাও নিজের সময় দিতাম, দেশের লাগি মাল দিতাম, জান দিতাম, দেশের লাগি নিজের যোগ্যতা লাগাইতাম, যেন অত্যাচার হয়, জুলুম হয়, এই অত্যাচার এবং জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাইতাম এবং দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতাম। এই দেশরে একটা সুন্দর দেশ হিসাবে আমরা গড়িয়া তুলতাম, যারা কবিয়ে কইসলা ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেইভাবে আমরা কিতা করতাম, দেশরে বানানির চেষ্টা করতাম। আমি কথা আর দীর্ঘ করিয়ার না, যেহেতু এই প্রোগ্রামটা একটা মাদ্রাসার মধ্যে আয়োজন করা হয়েছে, আর মাদ্রাসার কতখান গুরুত্ব আর মাদ্রাসার কতখান অবদান আপনার স্বাধীনতা আন্দোলন এগুলো আলোচনা করছি। আর এই মাদারিসগুলোর মধ্যে কোরআন এবং হাদিস এবং দিনিয়াতর শিক্ষা দেওয়া হয়, যার কারণে এই এরিয়াত একটা মাদ্রাসা আছে। এই এরিয়াওয়ালা ওগুলোর লাগি খুশকিসমতি। আমি অনুরোধ করবো যে আপনার এরিয়াত একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার প্রতি আপনারা তওয়াজ্জু দিবা, খেয়াল করবা, এখানের লগে মায়া মোহব্বত রাখবা। আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যেন কোন আলিমান আও মুতাআল্লিমান ইলা আখিরিল হাদিস, যে হয় আলিম বনো, নতুবা ছাত্র বনো, নতুবা এরার লগে মোহব্বত করনেওয়ালা বনো। তে আপনি যদি মাদ্রাসাত পড়াইতে পারেন না সব মাদ্রাসা, আমি খালি এক মাদ্রাসার কথা কইয়ার না, প্রত্যেক মাদ্রাসার লগে অন্তর কিতা রইতো, মোহব্বত রইতো। অন্তর মোহব্বত রওয়ার অর্থ কিতা, ও মাঝে মাঝে যাইতা, খবর লইতা, জরুরতর খবর লইতা, কিচ্ছুর জরুরত আছে নি ইকানো দেখতা। যত মাদারি সকল আছে এগুলা কিতা, এগুলা আমরার সম্পদ, এগুলো আমরা আশা। ও আজকে মাদ্রাসার যদি মেহনত হইতো না এই দেশের উপরে, তাহলে দেশের স্বাধীনতা যেন কত বছর পিছে পড়লো না, এগুলো আমরা কইতাম পারতাম না। এই মাদ্রাসাগুলার মেহনতের কারণেও তো দেশের স্বাধীনতা আন্দোলনগুলা ধীরে ধীরে অর্গানাইজ হয়েছে। দারুল দেওবন্দর মেহনতের কারণে তো স্বাধীনতা আন্দোলন আস্তে আস্তে অর্গানাইজ হয়েছে। তে এই মাদারিসগুলার প্রতি আমরা মায়া মহব্বত রইতো, আমরা ইখলাস রইতো, এইগুলারে আমরা সাহায্য করতাম। যদি কোনো অপশক্তি আছে মাদ্রাসা বন্ধ করতো, আমরা সারা এক হইয়া খাড়া হইতাম আর ওখান হইতাম যেন মাদ্রাসা মাদারিসগুলো আমরা বন্ধ হইতে দিতাম না। এগুলা কিতা, এগুলো আমরা দিনী সম্পত্তি, এগুলা উম্মতের সম্পদ, এগুলা সরকারের সম্পদ নয়। সরকারে তার সম্পত্তিগুলো হয়তো বন্ধ করে দিতে পারে, কিন্তু এইগুলা উম্মতের সম্পদ যেগুলা, এগুলার লাগি আমরা জান দিলাইমু, আমরা মান দিলাইমু, নতুবা আল্লাহর কাছে আমরা জবাব দিয়ে হইমু। যার কারণে মাদারিসগুলোর প্রতি আমরা মহব্বত রাখতাম, জরুরতর খেয়াল রাখতাম, খায় খবর লইতাম এবং তালাবা আসাতি জায়রার লগে মায়ার সম্পর্ক রাখতাম। কারণ আপনি যদি নেক বনতে না পারেন, নেককার অকলের লগে সম্পর্ক রাখেন, এখানে মাদারিস যে তালাবা আসাতি যারা ফড়াইন এরার জেসাতা হোক, কোনো মানুষের তো পারফেক্ট নাই, কিন্তু এরা তো কোরআনের লগে জড়িত আছেন, এরা তো হাদিসের লগে জড়িত আছেন, একটা তো দিনী পরিবেশের মধ্যে আছেন। তারার লগে কিতা করতাম, মায়া মহব্বত রাখতাম। ও নিজে কোরআনের লগে জড়িত হইতাম পারিয়ার না, যারা কোরআনের লগে জড়িত এরার লগে যদি নিজে জড়িত হয়ে যায়, তে হয়তো ও নিসবতে আল্লাহ মাগফিরত দিলেইতে পারেন, আল্লাহ নাজাত দিলেইতে পারেন। তে আমি কথা আর দীর্ঘ করিয়ার না, ও যা আলোচনা করলাম ও আখেরও আরেখান কইমু যে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে। এছাড়াও আরও অনেক রইয়া গেছে, আমরা বরাকবেলির অনেক ইতিহাস আছে, পুরা আসামর ইতিহাস আছে, এগুলার কিন্তু প্রপার মূল্যায়ন হয়েছে না। আমরা রেগুলার মূল্যায়ন করা প্রয়োজন, স্টাডি করা প্রয়োজন। আমরা নিজেও জানি না, আর জানমু কিলা, জানতে হইলে পড়া লাগবো, আর আমরা পড়ি না। আমি অনুরোধ করবো যে অন্তত বালা হিস্ট্রির বুকস লইয়া আমরা পড়িতাম, আর যারা হিস্ট্রি লইয়া পড়িতরা তারারে আমি অনুরোধ করবো যদি পিএইচডি করা পড়ে, তে অন্তত এই এত অঞ্চলের যে হিস্ট্রি যেগুলা জানিয়ার না, কারণ আমি নিজে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের নাই, নিশ্চয় কিছু রিসার্চ হয়েছে, কিন্তু প্রপার রিসার্চ হইতে লাগবো। আর এই রিসার্চগুলা খালি লাইব্রেরিত ফালাইল রইলে হইতো না, এই রিসার্চগুলা বারো আইতে লাগবো জনসমক্ষে, যাতে মানুষেও জানতে পারে এই দেশের প্রকৃত ইতিহাস কিতা, বা বিশেষ করে এত অঞ্চলের প্রকৃত ইতিহাস কিতা। আজকে অনেক আমরা এত অঞ্চলে অনেক স্বাধীনতা সংগ্রামী সকল আছেন, আমরা জানি না, কিন্তু আমরা এগুলা জানা কর্তব্য। এরার পরিবার সকলের খায়কও পড়লো আমরার কর্তব্য। তারার যদি দাদা নানা বায়ের উপরের কেউ স্বাধীনতার লাগে সংগ্রাম করিয়া তা হয়, তারা তো নাই, কিন্তু তারার পরিবার সকলেরও তো আমরা খায় খবর লইতাম। আজকেও স্বাধীনতা দিবস, অন্তত মনে করেন বুন্দাশীল যদি কেউ স্বাধীনতা সংগ্রামী থাকেন, তাইন না থাকেন, তার পরিবারটা তো ইনো ডাকিয়ে আনি অন্তত সংবর্ধনা আমরা দিতাম। তো তহিলা চিনা লাগবো, আমরা তো চিনিও না। তো ওখান
চিনবার লাগি আমরা পড়ার দরকার আছে, রিসার্চ করার দরকার আছে। যারা পিএইচডি করবা হিস্ট্রির মধ্যে অন্তত এই টপিকগুলোর উপরে তোরা খেয়াল যদি রাখুন তে আশা রিসার্চ হইব, আর রিসার্চ হইয়া এটা শুধু যাতে লাইব্রেরিত না ফেলাইল থাকে, এটা জনসমক্ষে হয়। ও কথা আমি আবেদন করিয়া আমার সংক্ষিপ্ত কথা শেষ করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পুরা প্রোগ্রাম তোর সঙ্গে আমি আলোচনা জিনিস আমি বাকিরা কর্তৃপক্ষ আমি কেন্দ্রে জড়িত আমাদের প্রিন্সিপাল যে দেশ যে সমস্ত সরকারি মাঠগুলো আমরা বিভিন্ন পত্র পত্রিকায় এবং টেলিভিশনে পাই যে সন্ত্রাসীরা আমরা মাদ্রাসার জন্য কোনো নমুনা সন্ত্রাসী নমুনা যারা দেশ তথা জাতির কোনো নমুনা প্রতিপর এরা কোনো দিন কোনো নমুনা সহযোগিতা থাকে না। ওখানে আইলে আমি সর্বসাধারণের সামনে আমার কৃতজ্ঞ থাকতে তুলে ধরলাম। আর আমরা যেন সজাগ থাকি মাদ্রাসার মাধ্যমে আমরা দেশের কোনো ক্ষতি করার কোনো পরামর্শ উদ্যোগ না হয়। আমরা দেশকে মহাব্বত করতাম, দেশকে মহব্বত করা, দেশের মেঘে মায়া মহব্বত রাখা, এটা আমরা ইমান রাখবো। আগেও বলছি আমি শুরুতে ইমান, সুতরাং আমরা দেশকে আমরা প্রাণ করে মহব্বত করতাম আর এখানে উন্নতির লোকে আমরা লাগিয়ে দিতাম। যেহেতু কোনো নমুনা সন্ত্রাসী কার্যকলাপ আমরা মাদ্রাসা তথা আমরা অঞ্চল আমরা দেশ থেকে এটা মুক্ত থাকে। আর আপনারা যত করে সাহায্য সুবিধা করতেন সবাইকে ধন্যবাদ জানাইয়া আর এখানে এইভাবে সাহায্য সুবিধা আরো সমস্যা আমরা পাইতাম ওখানে প্রতি আশা ব্যক্ত করিয়া অনেক সময় দিবার আর ইচ্ছা আছে, কিন্তু সময় দিতে না পারায় দুঃখ প্রকাশ করিয়া দেশ পরিষ্কার করলাম না। ভবিষ্যতে কোনো অনুষ্ঠান থাকলে আপনারা আটকে চেষ্টা করবা আর অংশগ্রহণ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে আমরা প্রধান অতিথি হচ্ছে মাদ্রাসাকে মহব্বত রাখতে আমাদের চেষ্টা করবা। আর এখানে মাদ্রাসার খাদ্য আজকের মিটিং এর খাদ্য ওখানে শেষ করবো। আর আমরা Quatro culturais, eu tô. Quando eu faço o